Hi everybody, welcome to TWS Academy. Dear students, आज আমাদের জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল স্টাডিজের প্র্যাকটিস সেট 4। আজ আমরা ক্লাসে ইম্পর্টেন্ট অবশ্যই প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। TWS একাডেমিতে প্রতিনিয়ত আমাদের ক্লাস চলছে এবং দ্য ওয়ে অফ সলিউশন TWS স্মার্ট চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এই রুটিনটা তোমরা ফলো করতে পারো, যেখানে সকাল 7টা থেকে শুরু করে রাত 9টা-10টা পর্যন্ত আমাদের TWS একাডেমি এবং দ্য ওয়ে অফ সলিউশন সহ বিভিন্ন চ্যানেলে ক্লাস চলে থাকে, ফ্রি লাইভ ক্লাস। অবশ্যই সমস্ত ক্লাস দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আমরা প্রথম প্রশ্নে অবশ্যই আসবো। আমাদের TWS একাডেমি অ্যাপে বর্তমানে যে ব্যাচগুলো চলছে তোমরা দেখতে পারো। এই ব্যাচগুলো চলছে কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ থেকে শুরু করে এসএসসি ফাউন্ডেশন ব্যাচ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের জন্য ডব্লিউপি কেপির একটা প্র্যাকটিস ফাউন্ডেশন ব্যাচ, যেটা আমরা ডব্লিউপি কেপি ফাউন্ডেশন প্রো বলে নাম দিয়েছি। সেই ব্যাচটাতে তোমরা যুক্ত হতে পারো। দ্যাটস ভেরি সুন। আমাদের ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং আমাদের এই ব্যাচটা কিন্তু খুবই স্বল্প টাইমের একটা ব্যাচ। তো আজই যুক্ত হও। প্রথম থেকে ক্লাসগুলো একদমই অ্যাক্সেস করার জন্য TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করে ব্যাচে ভর্তি হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হলে সকলে যুক্ত হয়ে যাবে, আর আমাদের সোশ্যাল মিডিয়াতে ফলো না করলে অবশ্যই ফলো করে নেবে। দিস ইজ আরবুল রহমান, ওয়েলকাম টু TWS একাডেমি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপরে গড়ে উঠেছে? ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন। সর্দার সরোবর একটা বাঁধ প্রকল্প। এখন ডিয়ার স্টুডেন্টস, এই বাঁধ প্রকল্প সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপরে আছে? তো প্রথমে দেখি আমরা সর্দার সরোবর বাঁধ সম্বন্ধে। এই বাঁধটা আমরা পাবো নর্মদা নদীর উপরে। এখন নর্মদা নদী আমাদের ভারতের 3টে রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। প্রথমে মধ্যপ্রদেশের উৎস, তারপরে গেছে এটা মহারাষ্ট্র এবং গুজরাট। এই রাজ্যগুলোর উপর দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে। এর ভিতরে এই সর্দার সরোবর বাঁধ প্রকল্পটা কোন রাজ্যে গড়ে উঠেছে? এটা গুজরাট রাজ্যে গড়ে উঠেছে। তাহলে এটা কোথায় আছে? গুজরাট রাজ্যে অবস্থিত আছে এই সর্দার সরোবর বাঁধটা। এছাড়া গুজরাট রাজ্যে আমরা আরো একটা ইম্পর্টেন্ট বাঁধ দেখতে পাই, যেখান থেকে আমাদের অনেকবার প্রশ্ন এসেছে। বাঁধটার নাম হচ্ছে উকাই বাঁধ। উকাই বাঁধ। এখন এই উকাই বাঁধটা সম্বন্ধেও একটুখানি জেনে রাখতে হবে। এই বাঁধটা কোন রাজ্যে আছে? গুজরাট রাজ্যে। কিন্তু কোন নদীর উপরে? এটা যদি বলা হয় মাথায় রাখবে, উকাই ড্যামটা অবস্থিত আছে কোন নদীর উপরে? এই ড্যামটা অবস্থিত আছে তাপ্তি নদীতে। ঠিক আছে, তাপ্তি নদীর উপরে এটা অবস্থিত একটি ড্যাম আমাদের ভারতে। নেক্সট প্রশ্ন কি বলা হচ্ছে দেখা যাক। নিচের কোন সমুদ্র স্রোতটি শীতল প্রকৃতির? প্রকৃতি অনুসারে সমুদ্র স্রোতগুলোকে আমরা শীতল এবং উষ্ণ স্রোতে বিভক্ত করতে পারি। এর ভিতরে শীতল স্রোত কোনটি? কুরেশীয় স্রোত, উপসাগরীয় স্রোত, পেরু স্রোত নাকি নিরক্ষীয় স্রোত? কোন স্রোতটি শীতল প্রকৃতির? রাইট অ্যান্সার ইজ, এখানে শীতল প্রকৃতির স্রোত হচ্ছে পেরু স্রোত। পেরু বা হাম্বল স্রোত এটা শীতল প্রকৃতির একটা স্রোত, বাকিগুলো উষ্ণ স্রোত। পরেরটা, কোন বিল অর্থ বিল কিনা সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেন কে? কোন একটা বিল পার্লামেন্টে উত্তোলন করা হচ্ছে, সেই বিলটা অর্থ বিল কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা কে নেবেন? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, অর্থমন্ত্রী নাকি স্পিকার? কোন বিলটা অর্থ বিল কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যিনি নিয়ে থাকেন তিনি হচ্ছেন স্পিকার। কোথাকার স্পিকার? লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার। কেন? দেখো, কারণ কোন বিল অর্থ বিল কিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তটা স্পিকার কেন নেবে? কারণ অর্থ বিলটা শুধুমাত্র লোকসভাতেই উত্থাপন করা যেতে পারে। অর্থ বিল 110 ধারাতে আছে অর্থ বিল সম্পর্কে ধারণা। আমাদের ভারতের 110 ধারাতে আমরা অর্থ বিলের কিন্তু সম্পর্কে ধারণা পাবো। এবং এই যে অর্থ বিল, এটা শুধুমাত্র লোকসভাতেই উত্তোলন করা যেতে পারে। এটা কিন্তু
রাজ্যসভায় উত্তোলন করা হয় না। বুঝেছো? তো এখানে সঠিক উত্তর অপশন ডি হবে। নেক্সট, আর অর্থ বিলটা অন্যান্য বিলের থেকে অনেক আলাদা হয়, এটাও একটু মাথায় রাখতে হবে। পরেরটা, কোন রাজ্যের গুনেরি গ্রামের অভ্যন্তরীণ ম্যানগ্রোভ এলাকাকে ওই রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে? একটা রাজ্যের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়েছে গুনেরি গ্রাম। এখন সেটা কোন রাজ্যে আছে গুনেরি গ্রামটা? এটা আমরা পাবো গুজরাটে। গুজরাট রাজ্যের গুনেরিকে জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান গুজরাটের ঘোষণা করা হয়েছে এবং এটা গুজরাটের প্রথম জীববৈচিত্র্য ঐতিহ্যবাহী স্থান। নিচের কোনটি টিপু সুলতানের রাজধানী ছিল? টিপু সুলতান কোথাকার সুলতান ছিলেন? টিপু সুলতান মহীশূরের সুলতান ছিলেন। মহীশূর রাজ্যের সুলতান তিনি ছিলেন। সেই মহীশূরের সুলতান টিপু সুলতানের রাজধানী কি ছিল? শ্রীরঙ্গপত্তনম। এটা মহীশূরের রাজধানী ছিল বা টিপু সুলতানের রাজধানী ছিল। মুক্তবাজার অর্থনীতিতে দামের প্রধান নিয়ামক কি? অর্থাৎ মুক্তবাজার অর্থনীতিতে দাম বলতে আমরা কি বুঝি বা দামের পিছনে প্রধান কারণ কি? দাম কেন বেড়ে থাকে কমে থাকে? দামের পিছনে প্রধান নিয়ামক কোনটি হয়ে থাকে দাম নির্ধারণের জন্য? সরকার, যোগান ও চাহিদা, উৎপাদন নাকি ভোক্তা কর? কোনটির উপরে নির্ভরশীল এটা? নিয়ামক কোনটি? বেসিক একটা প্রশ্ন, নিজের কমন সেন্স লাগিয়ে উত্তর করা যেতে পারে। এটা আমাদের একটা ইকোনমির প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে যোগান ও চাহিদা। যোগান ও চাহিদা যেমন হবে মুক্তবাজার অর্থনীতিতে দাম কিন্তু তেমন হবে। তো দামের নিয়ামক, দামের নির্ধারক সাধারণত যোগান ও চাহিদার উপরে নির্ভরশীল। সৌদি আরবের মুদ্রার নাম কি? সৌদি আরব আরব উপদ্বীপ অঞ্চলে অবস্থিত একটি দেশ সৌদি আরব। সৌদি আরব বিশ্বের ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা অয়েল এক্সপোর্টার, অয়েল প্রডিউসার। সেই সৌদি আরব এর মুদ্রার নাম কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, কিন্তু এই সৌদি আরব থেকে আমাদের এরকম প্রশ্ন আসতে পারে। সৌদি আরবের রাজধানী থেকে প্রশ্ন আসতে পারে। সৌদি আরবের রাজধানী কি? আমরা সকলেই জানি রিয়াদ হচ্ছে সৌদি আরবের রাজধানী। আর সৌদি আরবের যে মুদ্রার নাম সেটা হচ্ছে রিয়াল বা সৌদি রিয়াল, এটাকে আমরা বলবো এখানকার মুদ্রার নাম। নেক্সট আমাদের প্রশ্ন 8, ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত? আমাদের যে ফুসফুস আছে না, এই ফুসফুসটা একটা পর্দা দ্বারা আবৃত আছে। প্রোটেক্ট করার জন্য, ফুসফুসকে প্রোটেক্ট করার জন্য একটা পুরো পর্দা থাকে, একটা ঝিল্লি টাইপের থাকে। এই পর্দাটার নাম কি? শুধু ফুসফুসে কি এরকম পর্দা থাকে তা নয়, বিভিন্ন কোষাঙ্গাণুর বাইরে এরকম কিন্তু পর্দা থাকে একটা। তো এই যে ফুসফুসের পর্দা সেটার নাম কি? পেরিকার্ডিয়াম অপশন এতে বলা হচ্ছে, অপশন বি মেনিনজেস, অপশন সি প্লুরা, নাকি অপশন ডি নান? এর ভিতরে কোনোটিই নয়। রাইট অ্যান্সার হচ্ছে ফুসফুসের পর্দাকে আমরা বলে থাকি প্লুরা। ফুসফুসের বাইরের পর্দাকে বলা হয় কি? প্লুরা বলা হয়। খুব ভালো। এছাড়া পেরিকার্ডিয়াম আমরা কাকে বলি জানো? এগুলোও কিন্তু পর্দার নাম। পেরিকার্ডিয়াম হচ্ছে হৃৎপিণ্ডের পর্দাকে বলা হয়ে থাকে পেরিকার্ডিয়াম। আর মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের পর্দার নাম মেনিনজেস। তো এই তিনটে মাথায় রাখবে, তিনটে থেকেই প্রশ্ন হবে। আর কোনো কোষাঙ্গাণু থেকে তেমন প্রশ্ন জানতে চায় না। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেওয়ার হয় এরকম পর্দা রিলেটেড প্রশ্ন, তাহলে এই তিনটে থেকেই আসবে। একটা হচ্ছে কি ফুসফুস, আরেকটা মস্তিষ্ক, আরেকটা আমাদের হার্ট, আমাদের হৃৎপিণ্ডের যে পর্দা সেটাকে আমরা পেরিকার্ডিয়াম বলছি। আচ্ছা, পরের প্রশ্ন আমাদের 9 নম্বর প্রশ্ন। 2011 আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যটি ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য? ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি এর ভিতরে? বলে ফেলো। ও সরি, কম জনবহুল বলা হয়েছে, মাফ করবে, কম জনবহুল। জনবহুল বললে আমরা বলতাম কি সবচেয়ে জনবহুল? সবচেয়ে জনবহুল রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ, তাই না? কিন্তু সবচেয়ে কম জনবহুল বলা হয়েছে, তাহলে আমরা কোথায় যাব? সিকিমে যাব। ভারতের সবচেয়ে কম জনবহুল, ভারতের সবচেয়ে
কম জনবহুলতা এখানে আছে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি সবচেয়ে জনবিরল রাজ্য। জনবিরল মানে কি? জনবিরল মানে হচ্ছে সবচেয়ে কম যেখানে জনসংখ্যা বাস করে থাকে। ভালো। এরপরে দেখো মানবদের হরমোন কোথা থেকে উৎপন্ন লাভ করে? হরমোন আমাদের উত্তেজনা, আমাদের বৃদ্ধি, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটা ক্ষেত্রে কিন্তু এই হরমোন খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদের শরীরে কাজ করে থাকে, উত্তেজক হিসাবে সাধারণত কাজ করে থাকে, তাই তো? সো এই যে হরমোন কোথা থেকে রিলিজ হয়ে থাকে? এক্সোক্রিন গ্রন্থি, অনাল গ্রন্থি, এ অ্যান্ড বি উভয়ই নাকি কোনোটিই নয়? রাইট অ্যান্সার হচ্ছে এক্সোক্রিন গ্রন্থি নয় কখনোই, অনাল গ্রন্থি। অনাল গ্রন্থি মানে এগুলোকে আমরা অনেক সময় অন্তঃক্ষরা গ্রন্থিও বলে থাকি। অন্তঃক্ষরা গ্রন্থিগুলো সাধারণত অনাল প্রকৃতির হয়। এই গ্রন্থিগুলির কোনো নালিকা থাকে না, এগুলো সরাসরি কিন্তু রক্তে মিশে গিয়ে কাজ করে থাকে, এটা কোনো সরাসরি তেমন নালিকা থাকে না, অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। আর এগুলো সব ম্যাক্সিমাম অন্তঃক্ষরা গ্রন্থি। যেমন উদাহরণস্বরূপ আমি বলতে পারি পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কে আছে। আচ্ছা, পিনিয়াল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, শুক্রাশয়, ডিম্বাশয়, এই ধরনের যে গ্রন্থিগুলো আছে এগুলো সবই কিন্তু আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে পড়ে থাকে। বুঝেছো? এগুলো হচ্ছে সব কি অন্তঃক্ষরা গ্রন্থি, এগুলো অনাল গ্রন্থির মধ্যেও পড়ে। পরেরটা, অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল 2024 কোন বিধানসভায় পাস হয়? চলো, এই প্রশ্নটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি কারেন্ট অ্যাফেয়ার হচ্ছে অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল। এটা সম্প্রতি আনা হয়েছিল। এটা ওমেন্স প্রোটেকশন অ্যান্ড চাইল্ড প্রোটেকশনের জন্য এই বিলটা আনা হয়। 2024 সালে এই বিলটা এসেছিল এবং এই বিলটা কোন বিধানসভায় পাস হয়েছিল? কোন রাজ্যের বিধানসভায় পাস হয়েছিল? অবভিয়াসলি এটা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় পাসকৃত একটা বিল ছিল, অপরাজিতা বিলটা। ওমেন্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন বিল, অপরাজিতা বিল, এটা আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতি, ইটস মিন একদমই কমপ্লিট সম্মতিতে, সর্বসম্মতিতে এটা পাস হয়েছিল। এই বিলটাতে তেমন বাধা আসেনি, সর্বসম্মতিতে পাস হয়। কোন ধাতুর গলনাঙ্ক সর্বাধিক? কোন ধাতুর গলনাঙ্ক সবচেয়ে বেশি হয়ে থাকে? প্লাটিনিয়াম, টাংস্টেন, অসমিয়াম, ক্রোমিয়াম। রাইট অ্যান্সার হচ্ছে টাংস্টেন, যেটাকে আমরা ভালোবেসে বলে থাকি উলফ্রাম। টাংস্টেন বা উলফ্রাম, সেই উলফ্রাম বা টাংস্টেন, টাংস্টেনের সংকেত হচ্ছে ডাব্লিউ, হ্যাঁ, এটাকে আমরা উলফ্রামও বলি। তো উলফ্রাম বা টাংস্টেন এটা কিন্তু সব থেকে কি ডিয়ার স্টুডেন্টস এর গলনাঙ্ক বেশি হয়ে থাকে, প্রায় 3420 থেকে 3425 ডিগ্রি সেলসিয়াস এর কিন্তু গলনাঙ্ক। মানে কতটা বেশি তাপ প্রয়োজন বুঝতে পারছো? 3420-25 ডিগ্রি সেলসিয়াস প্রায় তাপ প্রয়োজন হয়। এটাকে যদি আমরা গড় করি 3422 ডিগ্রি সেলসিয়াস টাইপের প্রায় কিন্তু তাপের প্রয়োজন হয় উলফ্রামকে গলাতে গেলে। নেক্সট আমাদের পরেরটা দেখি। প্রশ্ন কি? ভারত ছাড়ো আন্দোলনের সময় নিচের মধ্যে কে তার ঘনিষ্ঠ সহযোগীদের সাথে গোপন কংগ্রেস রেডিও চালিয়েছিলেন? গোপনে ভূগর্ভস্থ স্থান থেকে কংগ্রেস রেডিও চালিয়েছিলেন কোন ব্যক্তি? ভারত ছাড়ো আন্দোলন 1942 সময়ে ভারত ছাড়ো আন্দোলন হয়। মহাত্মা গান্ধীর একটি সর্বভারতীয় আন্দোলন ছিল। এই আন্দোলনে মহিলারা সক্রিয়ভাবে কিন্তু অংশগ্রহণ করে। মাতঙ্গিনী হাজেরা, কনকলতা বড়ুয়া থেকে শুরু করে উষা মেহতা, সরোজিনী নাইডু এবং অরুণা আসফ আলী, এরকম অনেকেই কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত হয়। এখন একজন মহিলা তার সহযোদ্ধাদের নিয়ে ভূগর্ভস্থ
বা মাটির নিচ থেকে কিন্তু রেডিও স্টেশন চালিয়েছিলেন এবং জাতীয়তাবাদী এজেন্ডা প্রচার করেছিলেন। তার নাম কি? তার নাম হচ্ছে উষা মেহতা। তার নাম কি? উষা মেহতা। ভারত ছাড়ো আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। পরে দেখো, জৈব রসায়নের মূল উপাদান কোনটি? জৈব রসায়নের মূল উপাদান কোনটি? আমাদের প্র্যাকটিস কেমন হচ্ছে? খুব সুন্দর আশা করব। এরকম প্র্যাকটিস ক্লাস প্রতিদিন দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। পরে দেখি, জৈব রসায়নের মূল উপাদান হচ্ছে কার্বন। ওকে, অপশন এ। পরেরটা আমাদের প্রশ্ন 15, জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? জরুরি অবস্থা, এমার্জেন্সি, এর ক্ষমতা, এমার্জেন্সির বিধান ভারতের সংবিধানের কোন আর্টিকেলে আমরা পাবো? 352, 356 আর 360, নাকি উপরের সবগুলোই? কোন স্থানে জরুরি অবস্থার বিধান আছে? দেখো, জরুরি অবস্থা আমাদের ভারতে 3 প্রকারের হয়। প্রথম যে জরুরি অবস্থা সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা। এখন এই যে জাতীয় জরুরি অবস্থা, এটা কোন আর্টিকেলে আছে? কমেন্ট করো সকলে। এটা কিন্তু 352 আর্টিকেলে আমরা পেয়ে যাই। আরেকটা দেখো, আরেক ধরনের তোমার জরুরি অবস্থা আছে যেটাকে বলা হয় রাজ্যের শাসনতান্ত্রিক জরুরি অবস্থা। সংক্ষেপে আমরা এটাকে বলে থাকি রাষ্ট্রপতি শাসন বলা হয়। এই যে রাষ্ট্রপতি শাসন, এর বিধান কোথায় আছে? আর্টিকেল 356, 356 ধারাতে রাষ্ট্রপতি শাসনের বিধান আছে, 356। এবং আরেক ধরনের জরুরি অবস্থা হয়ে থাকে, 3 প্রকারের হয় জরুরি অবস্থা, যেটাকে আমরা বলে থাকি আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা, এটার আর্টিকেল হচ্ছে আর্টিকেল 360। তো এখানে আমরা কি কি আর্টিকেল পাচ্ছি? যা, হ্যাঁ, এখানে আমরা কি কি আর্টিকেল পাচ্ছি? আর্টিকেল 52, 56 এবং 360। তাহলে উপরের সবগুলোই সঠিক হবে। এখানে অপশন ডি সঠিক উত্তর হবে। আচ্ছা বলো তো দেখি, এই যে জরুরি অবস্থা, এই জরুরি অবস্থাগুলো কারা লাগু করে বা কে লাগু করতে পারে? জানো জরুরি অবস্থা কে লাগু করতে পারে? রাষ্ট্রপতি। এই সমস্ত জরুরি অবস্থা, সমস্ত এমার্জেন্সি বা জরুরি অবস্থা রাষ্ট্রপতি লাগু করতে পারে। মাথায় ঢুকেছে? কে লাগু করতে পারে সমস্ত ধরনের জরুরি অবস্থা? রাষ্ট্রপতি লাগু করতে পারে। নেক্সট আমাদের প্রশ্ন হচ্ছে 16, পাদশাহনামার রচয়িতাকে? পাদশাহনামা কে লিখেছিলেন? কোন বিখ্যাত ব্যক্তি লিখেছিলেন পাদশাহনামা? গুলবাদন বেগম, শাহজাহান, আব্দুল হামিদ লাহোরি এবং ফৈজি। একদম ইজি সহজ একটি প্রশ্ন। পাদশাহনামা যিনি লিখেছিলেন তার নাম হচ্ছে আব্দুল হামিদ লাহোরি। নেক্সট আমাদের প্রশ্ন, আচ্ছা এখান থেকে আমি আরেকজনের সম্পর্কে একটু বলে দিতে চাই, যিনি হচ্ছেন গুলবদন বেগম। এনার নামটা একটু মনে রাখবে। গুলবদন বেগম, ইনি একটা বই লিখেছিলেন যার নাম হচ্ছে হুমায়ুন নামা। হুমায়ুন নামার রচয়িতা তিনি। এখন এই হুমায়ুন নামাটা কি? হুমায়ুন নামাটা ছিল মুঘল সম্রাট হুমায়ুন তার জীবন কাহিনী বা তার জীবনী মূলক বই। এবং এই গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন, অর্থাৎ নিজের বোন, নিজের ভাইয়ের কিন্তু সম্বন্ধে লিখেছিলেন বা তার জীবনী রচনা করেছিলেন। গুড। আচ্ছা নেক্সট আমাদের প্রশ্ন 17, ব্রিক্সের প্রথম সম্মেলন কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? ব্রিক্স, BRICS, ব্রিক্স প্রথমে ছিল ব্রিক নামে। ব্রিক্সটা প্রথমে কি ছিল? প্রথমে ছিল ব্রিক, BRIC, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না, 4টে কন্টিনেন্ট আমাদের বিশ্বের 4টি মহাদেশ থেকে এই আমাদের দেশগুলো আসে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া অ্যান্ড চায়না, মাফ করবে 3টি মহাদেশ থেকে এসে থাকে।
সো এই বিশ্বের বড় বড় ইকোনমিক কান্ট্রিগুলো মিলে একটা আর্থিক সহযোগী সংস্থা তৈরি করে, আঞ্চলিক সহযোগী একটা সংস্থা তৈরি করে, নাম ছিল ব্রিক। পরবর্তীতে এখানে এস যুক্ত হয়, অর্থাৎ সাউথ আফ্রিকাটাও এখানে যুক্ত হয়ে যায় এবং এটা হয়ে যায় ব্রিক্স। এরপরে আরো অনেক দেশ এখানে যুক্ত হয়েছে, বর্তমানে ইউএই, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব, ইন্দোনেশিয়া, এই ধরনের দেশগুলোও কিন্তু ব্রিক্সের সদস্য দেশ এবং পূর্ণ সদস্য দেশ। এর ভিতরে ব্রিক্স কোন সালে তার প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল? 2009 সালে ব্রিক্সের প্রথম সভাটা অনুষ্ঠিত হয়েছিল। আচ্ছা, কোথায় হয়েছিল? ব্রিক্সের প্রথম সভাটা রাশিয়াতে হয়েছিল। কোথায় হয়? রাশিয়াতে হয়েছিল ব্রিক্সের প্রথম সভাটা। এখন এই ব্রিক্স এর সভা কিন্তু প্রতি বছরেই হয়, প্রতি বছরেই ব্রিক্সের সামিট অনুষ্ঠিত হয়। লাস্ট আমাদের এই 2025 সালে একটা ব্রিক্সের সামিট হয়েছে জুন মাসের দিকে। 2025-এ ব্রিক্স সামিটের আয়োজক দেশ কি ছিল জানো? দেখো, ব্রিক্স সামিটের 2025-এর হোস্ট কান্ট্রির নাম কি বা আয়োজক দেশের নাম কি? এই লাইনটা থেকে আমাদের প্রশ্ন কিন্তু আপকামিং পরীক্ষাতে হতেই পারে। ব্রিক্সের সম্প্রতি সভা কোন দেশ আয়োজন করেছে? সেটা করেছে ব্রাজিল। এখন ব্রাজিলের ভিতরে অনেক শহর আছে, ব্রাসিলিয়া আছে, সাও পাউলো আছে, হ্যাঁ, তারপরে তোমার সান্তোস আছে, রিও ডি জেনেরিও আছে। এই যে শহরগুলো আছে এর ভিতরে কোন শহরটা ব্রাজিলের এই হোস্ট করেছে সভাটা? সেটা হচ্ছে রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও শহরটি হোস্ট করেছে 2025-এর ব্রিক্স সামিটটা। মাথায় ঢুকেছে? চলো পরের প্রশ্নে আমরা আসি, যেটা হচ্ছে অর্থনৈতিক বৈষম্য কমানোর জন্য কোন ধরনের কর ব্যবস্থা সবচেয়ে উপযোগী? অর্থনৈতিক বৈষম্য ইটস মিন বড় এবং কম, যারা বেশি ধনী এবং যারা কম ধনী, যারা বড় ইকোনমির মানুষ আর যারা কম ইকোনমির মানুষ, তাদের মধ্যে অর্থনৈতিক বৈষম্য যাতে কমানো যায়, যাতে পার ক্যাপিটা ইনকামটা একটু বাড়ানো যায়, সকলে সমান করা যায়, এর মতো অবস্থায় আমরা কোন ধরনের কর ব্যবস্থাটাকে প্রচলন করতে পারি? প্রত্যাবর্তী কর, ক্রমোন্নত কর, নাকি আরেকটা সমান কর হার, নাকি করমুক্ত ব্যবস্থা অর্থাৎ নো ট্যাক্স? এখানে সঠিক উত্তর হচ্ছে ক্রমোন্নত কর বা প্রোগ্রেসিভ ট্যাক্স। এটা আমরা কিন্তু লাগু করতে পারি, যার যেমন ইনকাম তার উপরে ধীরে ধীরে তেমন কিন্তু ট্যাক্স লাগানো, এটা হচ্ছে ক্রমোন্নত ট্যাক্স। প্রগতিশীল কর হলো এমন একটি কর ব্যবস্থা যা করযোগ্য আয়কর বৃদ্ধির সাথে সাথে আয় বৃদ্ধির সাথে সাথে হার বৃদ্ধি করে, অর্থাৎ যার আয় বৃদ্ধি তার উপরে ট্যাক্স তত বেশি লাগু হবে, যার আয় কম তার উপরে ট্যাক্স তত কম লাগবে। একদমই এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো প্রোগ্রেসিভ ট্যাক্স বা ক্রমোন্নত কর। যার ইনকাম বেশি, যার মাথাপিছু ইনকাম বেশি তার উপরে বেশি ট্যাক্স লাগবে, যার কম তার উপরে ট্যাক্স লাগবে না বা তার কম ট্যাক্স লাগবে। এটাই হচ্ছে ক্রমোন্নত ট্যাক্স। এটার মাধ্যমে কিন্তু আমরা অর্থনৈতিক বৈষম্যটাকে দূর করতে পারি। পরে দেখো, সিমেন্ট তৈরিতে কোন উপাদানের ব্যবহার হয়ে থাকে? সকলে বলো, সিমেন্ট তৈরিতে কোন উপাদানের ব্যবহার হয়? চুনাপাথর এবং চুনের ব্যবহার বেশি হয়ে থাকে সিমেন্ট তৈরিতে। পরের আমাদের প্রশ্ন হচ্ছে, জিপসামেরও ব্যবহার হয় তোমার তৈরি করতে, কিন্তু তার সাথে কয়লা আছে, তো কয়লার ব্যবহার কিন্তু সিমেন্ট তৈরিতে হয় না, তো ওটাকে বাদ দিতে হবে। হ্যাঁ, পরেরটা, পশ্চিমবঙ্গে এসটিএফ এর প্রথম পুলিশ স্টেশন কোন সালে চালু হয়? স্পেশাল টাস্ক ফোর্স। স্পেশাল টাস্ক ফোর্স যারা স্পেশাল ভাবে বিভিন্ন ক্ষেত্রে কাজ করে থাকে, যেমন মাদক পাচার, হ্যাঁ, নারী সুরক্ষা, তারপরে তোমার হচ্ছে জুয়া ইত্যাদি ক্ষেত্রে কিন্তু তারা কঠোরভাবে কাজ করে থাকে স্পেশাল টাস্ক ফোর্সরা। আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্স কবে গঠন করা হয়? এটা 2025 সালে একদমই বছরের প্রথম দিকে কিন্তু গঠন করা হয়েছিল, বা আমাদের স্পেশাল টাস্ক ফোর্সের প্রথম পুলিশ স্টেশন 2025 সালে স্থাপিত হয়েছিল পশ্চিমবঙ্গে। নেক্সট আমাদের প্রশ্ন, একটা হোমওয়ার্ক, পেন্সিলের শীষ তৈরিতে কোন পদার্থের ব্যবহার করা হয়? কমেন্ট করে অবশ্যই এটার উত্তর সকলে জানিয়ে দেবে। আচ্ছা, সকলে একটা জিনিস দেখো, TWS একাডেমি WEP KP প্রো ফাউন্ডেশন ব্যাচ
এটাতে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। সমস্ত টিচাররা, অভিজ্ঞ টিচাররা, তোমাদের পশ্চিমবঙ্গের নাম্বার 1 টিচাররা এখানে কিন্তু ক্লাস করাচ্ছে। তো অবভিয়াসলি সকল স্টুডেন্টস এখনো যারা অ্যাডমিশন নাওনি, আমাদের TWS একাডেমি অ্যাপে আজই চলে যাও, তোমার জন্য অ্যাডমিশন ওপেন আছে এবং দ্রুত গিয়ে সেখানে অ্যাডমিশন নিয়ে ফেলো। ইউএনইপি মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? ইউএনইপি এর ফুল ফর্ম জানলেই উত্তর করা যাবে। ইউএনইপি কিসের সাথে সম্পর্কিত? উন্নয়নশীল দেশগুলির বাণিজ্য স্বার্থ, পরিবেশ সংরক্ষণ, প্রযুক্তি স্থানান্তর নাকি স্বাস্থ্য সম্প্রসারণ? আচ্ছা, ইউএনইপির ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এনভায়রনমেন্ট মিন্স এনভায়রনমেন্ট মানে পরিবেশ কর্মসূচি, অর্থাৎ জাতিসংঘের পরিবেশ কর্মসূচি বা এনভায়রনমেন্ট প্রোগ্রাম এটা ইউএনইপি। এটা একটা সংস্থা। ইউএনইপি বলে এই যে সংস্থা, এটা স্থাপিত হয় 1972 সালে, 1972। এবং এই ইউএনইপি এর হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায়? মাথায় রাখতে হবে এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। নাইরোবিটা কোথায়? কেনিয়ার রাজধানী। ঢুকলো? বুঝলে? আচ্ছা, কেনিয়ার রাজধানী নাইরোবিতে হেডকোয়ার্টার আছে। ইউএনইপি এনভায়রনমেন্ট প্রোগ্রাম পরিবেশ কর্মসূচি নিয়ে কাজ করে থাকে। পরের আমাদের প্রশ্ন হচ্ছে প্রশ্ন 22। 2025 সালে অনুষ্ঠিত জাতীয় সিভিল ডিফেন্স মক ড্রিলের নাম কি ছিল? এটা ওই যখন অপারেশন সিন্দুর হচ্ছিল তখন আমাদের দেশে একটা মক ড্রিল, মানে সাধারণ জনগণ যুদ্ধকালীন পরিস্থিতিতে নিজেদেরকে কিভাবে সেভ করবে তার জন্য একটা মক ড্রিল এর কিন্তু আয়োজন করা হয়েছিল আমাদের ডিফেন্স মিনিস্ট্রি বা আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রক তাদের আন্ডারে। আমাদের ভারতের কিন্তু মন্ত্রকের আন্ডারে এটা চলে, সিভিল মক ড্রিল। এই মক ড্রিলের নাম কি ছিল? আচ্ছা সরি, মাফ করবে, এটা প্রতিরক্ষা মন্ত্রক না, এটা হোম মিনিস্ট্রির আন্ডারে ছিল, মানে স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে ছিল। আচ্ছা, সিভিল মক ড্রিল 2025-এ যেটা হয়েছিল তার নাম ছিল অপারেশন অভ্যাস। অপারেশন অভ্যাস, অপশন বি ইজ রাইট অ্যান্সার। অরুণা আসফ আলী যুক্ত ছিলেন অসহযোগ আন্দোলন, সিভিল অ্যাবিডিয়েন্স আন্দোলন, লবণ সত্যাগ্রহ নাকি ভারত ছাড়ো আন্দোলন? কিসের সাথে অরুণা আসফ আলী যুক্ত ছিলেন? বল, দারুণ প্রশ্ন না? একদমই। সকলে লাইক করে ফেলো প্রশ্নে। এত সুন্দর তোমাদের জন্য প্রশ্ন বানিয়েছি আমি। অরুণা আসফ আলী যুক্ত ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের সাথে। এছাড়া আমি বললাম মাতঙ্গিনী হাজেরা, সরোজিনী নাইডু, কনকলতা বড়ুয়া, এরা সকলে কিন্তু যুক্ত ছিলেন কিসের সাথে? ভারত ছাড়ো আন্দোলনের সাথে। নেক্সট আমাদের প্রশ্ন, রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে? রাজ্যসভা আমাদের যে সংসদ আছে, সংসদের উচ্চ কক্ষকে আমরা বলে থাকি রাজ্যসভা। তো সেই রাজ্যসভায় কতটা সদস্য সর্বোচ্চ হতে পারে? অবভিয়াসলি 250 জন সদস্য সর্বোচ্চ রাজ্যসভাতে থাকতে পারে, 250 জন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 2024 সালে লোকসভা নির্বাচনে কোন জোট কেন্দ্রে সরকার গঠন করে? 2024 সালে লোকসভা নির্বাচন হয়েছিল, সেখানে একটা কেন্দ্রীয় সরকারের জোট, মানে অনেকগুলো পলিটিক্যাল পার্টি মিলে যখন জোট তৈরি করে এটাকে আমরা জোট সরকার বলে থাকি। তো এখানে কেন্দ্রে যে সরকারটা জোট করে বর্তমানে আছে সেই কেন্দ্রের জোট সরকারের নাম হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এই যে এনডিএর ভিতরে আমরা যদি প্রধান প্রধান দল দেখি, শরিক দলের ভিতরে প্রধান যে দলগুলো আছে এনডিএর ভিতরে জেডিইউ আছে, জনতা দল ইউনাইটেড বিহার থেকে, চন্দ্রবাবু নাইডুর যে দলটা আছে, ভুলে যাচ্ছি আমি নামটা, অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর একটা দল আছে, সেই দলটা আছে এর ভিতরে, এনডিএর ভিতরে শিবসেনা আছে, এনসিপি আছে, এরকম অনেকগুলো পলিটিক্যাল পার্টি মিলে আর কি এই এনডিএ তৈরি করে। আর এনডিএ সরকার বর্তমানে আমাদের কেন্দ্রে ক্ষমতায় আছে। ওকে, আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। নেক্সট আমাদের পর্বে আরো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি নিয়ে আসবো তোমাদের জন্য। অবশ্যই ক্লাসটি ভালো লাগলে সকলে ক্লাসটিকে একটু শেয়ার করে ফেলো সকলের কাছে, এবং অবভিয়াসলি আমাদের
TWS একাডেমি ফলো না করলে অবশ্যই ফলো করে নেবে। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ তোমাদের সাথে একটি ইম্পর্টেন্ট জিকের ক্লাস নিয়ে সংক্ষেপে অনেকগুলো প্রশ্ন আলোচনা করলাম। অনেকগুলোই প্রশ্ন আলোচনা হলো, 25টি প্রশ্ন একটা সেট আমরা আলোচনা করলাম ধরতে গেলে। অবশ্যই সকলে ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল। ওকে, টেক কেয়ার, বাই বাই।